আসসালামু আলাইকুম। আমরা অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সাবজেক্টের মডিউল এ মডিউল এ থেকে আলোচনা করব। মডিউল এ আমাদের শেষের অনেক বড় অধ্যায় এটা। এই যে পেজ সংখ্যা হচ্ছে কত 63। আমাদের পেজ সংখ্যা হচ্ছে কত 63টা পেজ আছে। 57 নম্বর পেজে বর্তমানে আছি আমরা। তো আজকে এটা শেষ করে দেবে ইনশাল্লাহ। তারপরে সেকেন্ড পরের চ্যাপ্টারগুলো আমাদের ছোট ছোট আছে, সমস্যা নেই। আচ্ছা, এখানে বলা আছে সাংগঠনিক আচরণের মূল উপাদান বা শক্তি বর্ণনা করুন। মূল শক্তিগুলির মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি? আপনার উত্তরের জন্য বা উত্তরের সপক্ষে যুক্তি দিন। তাহলে সাংগঠনিক আচরণের মূল উপাদানগুলো বর্ণনা করতে বলছে। তো মূল উপাদান হচ্ছে এখানে আমাদের চার ধরনের হচ্ছে আমাদের এখানে মূল উপাদান আমরা দেখতে পাই। একটা হচ্ছে মানুষ মানুষ বা সংগঠন কাঠামো, প্রযুক্তি আর বাহ্যিক পরিবেশ। তো এখানে সংগঠন কাঠামোর মূল শক্তিগুলো হচ্ছে এখানে সাংগঠনিক আচরণকে প্রভাবিত করে এমন কয়েকটি মূল শক্তি রয়েছে। কিথ ডেভিস চার ধরনের উপাদানের কথা বলছে। এগুলো হচ্ছে মানুষ, কাঠামো, প্রযুক্তি, বাহ্যিক, সামাজিক পরিবেশ। মূলত এই সমস্ত উপাদানের সমন্বয়ে সাংগঠনিক আচরণ গঠিত। এই মূল শক্তিগুলির মধ্যে একক সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি নির্ধারণ করা চ্যালেঞ্জিং, কারণ তার সকলেই আন্তঃসংযোগ এবং একে অপরকে প্রভাবিত করে। যাই হোক, মানুষ একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে বিবেচনা করা হয়। তাহলে সাংগঠনিক আচরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শক্তি বা উপাদান হচ্ছে সেটা হচ্ছে মানুষ, তাই না? এখানে যে চারটি আছে সেই চারটির মধ্যে মানুষ হচ্ছে সবচেয়ে আমাদের গুরুত্বপূর্ণ শক্তি বা উপাদান। তাহলে মানুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি বা উপাদান হওয়ার কারণগুলো কি কি? আপনার উত্তরের সপক্ষে যুক্তি দিতে হবে। মানব পুঁজি, এখানে মানুষ সংগঠনের সবচেয়ে মূল্যবান সম্পদ। তাদের জ্ঞান, দক্ষতা, সৃজনশীলতা, উদ্ভাবন ও উৎপাদনশীলতাকে চালিত করে, তাই না? তো এখানে সবচেয়ে মানুষ মূল্যবান, সংগঠনের মূল্যবান সম্পদ বা মানব সম্পদ হিসেবে এখানে আপনি দেখাতে পারেন। তারপর আছে অভিযোজন যোগ্যতা। অভিযোজন যোগ্যতা বলতে খাপ খাওয়ানোকে বোঝায়। অন্য কোনো কিছু কিন্তু আপনি যেভাবে চালু করবে সেভাবে চলবে, কিন্তু নিজেকে পরিবেশ অনুযায়ী খাপ খাওয়াইতে পারবেন না। কিন্তু মানুষ প্রত্যেকেই কিন্তু পরিবেশ অনুযায়ী খাপ খাইয়ে চলতে পারবে, সেটা মানুষের সে বিবেক আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে। কিন্তু এটা বাদে এখানে যে চার ধরনের কথা বলা হয়েছে, দেখুন, মানুষ, কাঠামো বা সংগঠন কাঠামো, প্রযুক্তি আর বাহ্যিক পরিবেশ। তাহলে ১, ২, ৩, ৪। তাহলে ১ নাম্বার মানুষ বাদে কিন্তু ২, ৩, ৪ কিন্তু এদের কিন্তু নিজস্ব কোনো কিছু যে মতামত, বিবেক, বুদ্ধি এগুলা কোনো কিছু নেই। তাহলে ওরা কিন্তু নিজের থেকেই অভিযোজন যোগ্যতা তাদের থাকবে না। অভিযোজন যোগ্যতা বলতে পরিবেশ অনুযায়ী নিজেকে খাপ খাওয়ানো, সেটা হচ্ছে অভিযোজন যোগ্যতা। সেটা মানুষের একমাত্র আছে। তারপর আছে সংস্কৃতি। মানুষের মাঝে সংস্কৃতি আছে, আচার আছে, মনোভাব এগুলো আছে। এই জিনিসগুলো আমরা বিভিন্ন সাংগঠনিক আচরণে বিভিন্ন রকম ভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি, বা আমরা যে এক সাংগঠনিক পরিবেশ থেকে আরেক সাংগঠনিক পরিবেশে গেলে আমরা সেই সংস্কৃতিগুলো সেখানে সেভাবে আমরা কাজে নিজেকে মানিয়ে নিতে পারি। তো এই সংস্কৃতিগুলো আমাদের থাকবে, বা আমাদের একটা প্রতিষ্ঠানে যে বিভিন্ন রকম কর্মচারী থাকবে, বিভিন্ন ধরনের আহ, কর্মকর্তা কর্মচারী রয়েছে, তাদের মধ্যেও যে বিভিন্ন ভাষার আদান প্রদান, কথাবার্তা, চালচলন, এই জিনিসগুলো আমরা কি করি, একে অপরের সাথে আমরা নিজের কথাগুলো শেয়ার করি, বা আমরা একে অপরের সাথে আমাদের কাজের দক্ষতা বা কাজের ব্যর্থতার কথাগুলো শেয়ার করতে পারি, যেটা হচ্ছে সংস্কৃতি হিসেবে পরিচিত। যে সাংগঠনিক সংস্কৃতি, এই সংস্কৃতিগুলো আমাদের মানুষের মধ্যে পরিচালিত আছে। মানুষ নেতৃত্ব দিতে ভালোবাসে, মানুষ নেতৃত্ব দেয়। মানুষ কি করে, যে অন্যান্য যে উপাদানগুলো রয়েছে তারা নেতৃত্ব দিতে পারে না। মানুষ নেতৃত্ব দিতে পারে, তারা একজন কর্মীকে কিভাবে কাজ করে নিতে পারে, তার সেটা প্রণোদনা দিয়ে হোক কিংবা বুদ্ধি পরামর্শ দিয়ে হোক, মানুষ সেটা করে নিতে পারে। সিদ্ধান্ত গ্রহণ, মানুষ এখানে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, কিন্তু অন্য কোনো উপকরণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। আর এই জন্যে আমাদের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি হচ্ছে মানুষ।
আচ্ছা, এই প্রশ্নটা অনেক ভালো। সাংগঠনিক আচরণের বিভিন্ন মডেল বা তত্ত্বসমূহ সংক্ষেপে বিবৃত করুন। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। বিভিন্ন মডেল, এবং এই মডেলগুলো কিন্তু আপনার একটু মনে রাখতে হবে। যদি এই প্রশ্ন না আসলে তাহলে যে কোনো একটা থেকে কিন্তু প্রশ্ন কমন পাবেন আর কি। হ্যাঁ, বানিয়ে মনে দেয় তো, যে কোনো একটা থেকে প্রশ্ন কমন পাবেন। তাহলে এখানে আমাদের সাংগঠনিক আচরণের যে বিভিন্ন মডেল আছে, কি কি মডেল আছে এখানে? স্বৈরতান্ত্রিক মডেল, অটোক্রেটিক মডেল, তত্ত্বাবধায়ক মডেল, কাস্টোডিয়াল মডেল। এই কথাটা আপনার বাংলা উচ্চারণ করে লেখা থাকতে পারে, কাস্টোডিয়াল মডেল আলোচনা করুন। কাস্টোডিয়াল মডেল আপনি পড়ে গেছেন তত্ত্বাবধানমূলক মডেল, কাস্টোডিয়াল মডেল তো পড়ায়নি। তখন কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু এরকম বিভ্রান্তি আমাদের কাছে মানে বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। তারপরে আছে সমর্থনমূলক মডেল, অংশীদারিত্ব মডেল। তো এই যে কলেজিয়াল মডেল, এই জিনিসগুলো আমাদের একটু পাশাপাশি ইংরেজিগুলো দেখবেন, এই মডেলের ক্ষেত্রে অন্তর্ভুক্ত, এগুলো একটু দেখবেন। তো স্বৈরতান্ত্রিক মডেল কি, এটা তো আমাদের জানার বাকি নেই, এটা তো আমরা জানি। স্বৈরতান্ত্রিক মডেল কি, যে মডেলে আমাদের প্রতিষ্ঠান প্রধান বা আমাদের হচ্ছে ইউনিট প্রধান বা আমাদের সংস্থার প্রধান একেবারে সে যেটা বলবে সেভাবে আমাদের কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের কাছে স্বৈরতান্ত্রিক মডেল। মানে একজন ব্যক্তির কথাবার্তা সবকিছু ওঠানামা হবে, তো সেটা হচ্ছে আমাদের কাছে স্বৈরতান্ত্রিক মডেল, অটোক্রেটিক মডেল। তো এখানে আমাদের বলা আছে এরকম, এ মডেলে মূলত ম্যাকগ্রেগর এক্স তত্ত্বের উপর ভিত্তি করে গড়ে ওঠে। এক্ষেত্রে আদেশের ক্ষমতা নিচের স্তরে নেই, মানে নিচের স্তরের কেউ আদেশ করতে পারবে না। কর্তৃত্ব সম্পূর্ণ আনুষ্ঠানিক যে ক্ষমতা নিচের স্তরে যেটুকু হস্তান্তর করা হয় শুধুমাত্র সেইটুকুই অধস্তনতা পেয়ে থাকে। এ মডেলের মূল কথা হলো, কর্মীগণ প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য প্রকাশ না করে তাদের নেতা বা বসের প্রতি আনুগত্য প্রকাশ করে। তাহলে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা কি, যে তারা প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য প্রকাশ না করে তারা তাদের বসের প্রতি বা নেতার প্রতি আনুগত্য প্রকাশ করে। প্রতিষ্ঠান যার নামে যায়, প্রতিষ্ঠান কি হবে জানি না, আমার নেতার আমি শুধু গুণগান গাবো, যে ইয়েস বস, জি স্যার, ঠিক আছে স্যার, ওকে, আপনি যেটা বললেন এটাই রাইট স্যার, এটা কেউ না স্যার। এই জিনিসগুলাই হচ্ছে আমাদের কাছে স্বৈরতান্ত্রিক মডেলের উদাহরণ আর কি। তো এই মডেলের একটু ঐতিহাসিক ভিত্তি রয়েছে এবং নিশ্চিত একটি শিল্প বিপ্লবের সময় অতি প্রচলিত মডেল হিসেবে পরিগণিত হয়েছিল। কিট ডেভিস 6টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে এত কিছু আমাদের লাগবে না, শুধু স্বৈরতান্ত্রিক মডেল কাকে বলে কি এটা লেখার চেষ্টা করবেন। তো কি 6টি মডেল হচ্ছে আমাদের ক্ষমতা, কর্তৃত্ব, আনুগত্য, জীবন ধারণ, নির্ভরশীলতা এবং প্রবৃত্তি। এত কিছু আমাদের লেখার দরকার নেই, শুধু স্বৈরতান্ত্রিক মডেলটা কি এটা লিখবে আর কি। তত্ত্বাবধায়ক মডেল, এটা অনেক ঠিক আছে। তো এখানে আমাদের, সরি, কিছু মনে নেন না, একটু চা খাচ্ছি তো। আর হচ্ছে এই একটানা, এই 8টা থেকে শুরু হলো রাত 11টা পর্যন্ত একইভাবে চলছে, মোটামুটি একটু কষ্টই হয়ে যায়। তো তত্ত্বাবধানমূলক মডেল, এখানে তত্ত্বাবধানমূলক মডেল, কাস্টোডিয়াল মডেল। স্বৈরতান্ত্রিক মডেলে সবসময় কর্মীদের তার নেতা বা বসের আদেশ প্রতিপালন করতে হয়। আচ্ছা, তারা কোনো মতামত গণ্য করা হয় না, তাদের কোনো মতামত গণ্য করা হয় না, ফলে কর্মীদের মধ্যে হতাশার লাভ পরিলক্ষিত হয়। অতএব কর্মীদের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য তাদের সন্তুষ্ট করা দরকার। তত্ত্বাবধানমূলক মডেল কর্মীদের সন্তুষ্ট ও নিরাপত্তার প্রতি বিশেষ নজর এবং কর্মীদের কিছুটা গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করেন। এই মডেলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো নিচে দেওয়া হলো। তত্ত্বাবধায়ক মডেল হলো যে, আমরা এখানে তত্ত্বাবধায়ক মডেলটা কি সেটা লেখা হয়েছে কি, লেখা নেই। তো তত্ত্বাবধায়ক মডেল হলো যে আমরা সকল কিছু, মানে আমাদের অধস্তনদের পরামর্শ নিয়ে এবং অধস্তন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবারই পরামর্শ নিয়ে যে আমরা কোনো কাজ করে থাকি, সেটা হচ্ছে আমাদের কাছে তত্ত্বাবধায়ক মডেল। স্বৈরতান্ত্রিক মডেলে যেমন একজনেরই
শুধু কথা চলতো বা একজনের মতোই আমাদের সব কাজ হতো, প্রতিষ্ঠানের প্রতি আমরা খেয়াল দিতাম না, একজনকেই জি বস ইয়েস বস বলতাম। কিন্তু তত্ত্বাবধান মডেল ওরকম না, আমাদের কর্মীরা যেন তারা মনের ভাব প্রকাশ করতে পারে এবং কিভাবে আমাদের উন্নতি করা যায় প্রতিষ্ঠানে সেটা কর্মীদের কাছ থেকে মতামত নেওয়া হয়, সেটা হচ্ছে তত্ত্বাবধান মডেল। এই মডেলের বৈশিষ্ট্য হলো অর্থনৈতিক সম্পদ, নিরাপত্তাজনিত অভাব দূরীকরণ, তারা যে নিরাপত্তা, কর্মীরা যে নিরাপত্তাহীনতা ভুগবে সেটা থাকবে না, নির্ভরশীলতা, তারা কোনো কর্মী কারো প্রতি নির্ভরশীলতা হবে না, নির্ভরশীল হয়ে থাকবে না, কর্মীদের মধ্যে আগ্রহ বাড়বে, কাজের নিষ্ক্রিয় সহযোগিতা প্রবৃদ্ধি, এরকম। অর্থাৎ একজন আরেকজনের প্রতি তার মনের ভাব প্রকাশ করতে পারবে, তার কিভাবে আমরা কাজ করব, কিভাবে এগিয়ে যাবে, এই যে সিদ্ধান্ত গ্রহণ, মানে সিদ্ধান্ত গ্রহণ না, পরামর্শগুলো দিবে এবং সেই পরামর্শগুলো আমরা কি করব, সবগুলো গ্রহণ করে আমরা আমাদের মতো প্রতিষ্ঠান পরিচালনা করব বা প্রতিষ্ঠান চলবে, সেটা হচ্ছে আমাদের কাছে তত্ত্বাবধানমূলক প্রতিষ্ঠান। সমর্থনমূলক, টিকা হিসেবে আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, টিকা হিসেবে আসতে পারে, হ্যাঁ হ্যাঁ। হিসেবে আসলে তো যে আমরা দেখলে এটা অ্যাভয়েড করার চেষ্টা করতেছি যে 6টা পয়েন্ট, প্রথমে স্বৈরতান্ত্রিক মডেল, তারপরে তত্ত্বাবধায়ক, এগুলো টিকা হিসেবে আসলে তো এগুলি মানে টোটালটাই তো দরকার মনে হয়, মিনিমাম 5 মার্ক থাকবে না স্যার? ঠিক আছে, মিনিমাম 5 মার্ক থাকবে, কিন্তু এটা এটা তো ওরকম ভাবে মনে রাখে, এটা আপনি এই জিনিসগুলা বানিয়ে একটু বড় করে লিখতে হবে, বুঝতে পারছি, ঠিক আছে। বুঝতে পারছেন? এটা ওই কারণ এইভাবে তো মনে রাখা সম্ভব না, এত কিছু, না এত কিছু মনে রাখা সম্ভব, কতগুলো প্রশ্ন, এগুলা শুধু ওই না, তত্ত্বাবধান। আমি কতটুকু বুঝতে পারলাম স্যার, প্রশ্নটাকে যদি সঠিকভাবে বুঝতে পারি প্রশ্নটা, হ্যাঁ তারপরে ধরে না পড়ে প্রশ্নটা সঠিকভাবে পড়ে যে প্রশ্নে কি বলে দেখি আমি বুঝি কিনা, তারপরে আমার সেন্সের সাথে মিলিয়ে যখন আমি শিটটা ফলো করি তখন এটা কাজে লাগে বেশি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, যে আমি একটু বুঝতে পারছি কি পারিনি, আমার নিজের সেন্স কি বলতেছে। ঠিক ঠিক ঠিক। আমাদের প্রশ্নটা ধরাটাই মূল কথা, আর এই জিনিসটাকে এত কিছু আমাদের মনে রাখার দরকার নেই, আমাদের এই জিনিসটা দেখবো, তত্ত্বাবধায়ক মডেলের এই বিষয়টা আমরা দেখবো, মানে এটা কাকে বলে বা এই জিনিসটা কি, এটা যদি আপনি বোঝেন তাহলে আপনি সবগুলো লিখতে পারবেন। এই শিট শিট গুলো একটু পড়ে তারপরে যে আপনি যে রেকর্ডিংটা পাঠানো স্যার, হ্যাঁ, এটা একটু বারে শুনলে বেশি আর কি হয়, ভালো হয়। রেকর্ডিংটা, হ্যাঁ। হ্যাঁ, তো এই ক্লাসের অনেক কাজে দেয়। এই রেকর্ডিং আমি ইউটিউবে দেই, অনেকেই তো ব্যাড কমেন্ট করে, দুই একজন অবশ্য, অনেকে না। না আমি কাউকে দেইনি স্যার এখনো। না না না, বলে যে আপনি দেন কেন, আপনার এলা ইয়ার নোট তো ভালো না, এই কথা বলে, হ্যাঁ। তা আমি না, বুঝতে পারছি এরা ওই কিছু দালাল শ্রেণীর লোক আছে তো, তারা হ্যাঁ, অন্যদের, আমি এলা তো সবকিছু, কোনো কিছু গোপন করি না, আমি তো সবকিছু ওপেনলি দিয়ে দিই, তো ওদের ও, হয়তো এটা সমস্যা হয়ে যায়, এই জন্য এলা। আচ্ছা যাই হোক, এলা ইউটিউবে পজিটিভ নেগেটিভ মন্তব্য আসবেই, ওগুলো আমি মনে করি না কিছু। জি সমর্থনমূলক মডেল, এখানে সমর্থনমূলক মডেলটা, এই মডেলে এই যে দেখুন এখানে কিন্তু এই যে এনার নাম কিন্তু আপনার মনে থাকবে, মনে রাখা সম্ভব না বা সম্ভব, বাট মানে এই সময় আসে এত কিছু আমাদের কিন্তু, এবার এত কিছু মনে রাখা কিন্তু মানে একটু বিরক্তিকর ব্যাপার, তাই না? জি জি তাহলে এখানে আমাদের দেখতে হবে যে সমর্থনমূলক মডেলটা কি। তো সমর্থনমূলক মডেল সম্পর্কে নীতিমালার ভিত্তিতে উদ্ভাবন করা হয়েছে। লাইকার্ট বলেন, সংগঠনের নেতৃত্ব এবং অন্যান্য প্রক্রিয়াসমূহ এমন হতে হবে যে কর্মীগণ তাকে নিজেদের দক্ষতা বৃদ্ধির সমর্থনমূলক বিবেচনা করে, মানে কর্মীগণ তাদের নিজেদের দক্ষতা বৃদ্ধির জন্য সমর্থনমূলক বিবেচনা করে। এই মডেলটি ম্যাকগ্রিগর উদ্ভাবিত এক্স থিওরি অনুরূপ। বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো। নেতৃত্ব, ক্ষমতা এবং অর্থের পরিবর্তে এদের ভিত্তি হলো নেতৃত্ব। নেতৃত্বের মাধ্যমে কর্মী সঠিকভাবে কাজে নিয়োগ করা যায়। ব্যবস্থাপনা কার্য, এখন এখানে ব্যবস্থাপনার প্রধান কার্য হলো কর্মীদের সমর্থন দান, মানে সমর্থনমূলক মডেলটা হচ্ছে যে কর্মীরা যে কাজ করবে, কর্মীদের নেতৃত্বের মাধ্যমে তাদের কাজের পরামর্শ দেবে এবং তারা সেই অনুযায়ী কাজ করবে এবং আমরা তাদেরকে সমর্থন দিব, কর্মীদেরকে উৎসাহ দেবো, কর্মীদেরকে সমর্থন দেবো, এই জিনিসটাই হচ্ছে সমর্থনমূলক মডেল।
এক্ষেত্রে কর্মীর মনস্তাত্ত্বিক ফলাফল হলো কাজে অংশগ্রহণের অনুভূতি এবং তারা সংগঠনকে নিজেকে নিজের মনে করে কাজ করে। কর্মীদের দায়িত্ব হলো আনুগত্যের সাথে কার্য সম্পাদন করা। এই মডেল অনুযায়ী কর্মীগণ উচ্চ স্তরের প্রয়োজন পূরণের চেষ্টা চালায়, এতে কর্মীদের উচ্চ মনোবল লক্ষ্য করা যায়। তাহলে এখানে আমাদের সমর্থনমূলক মডেলটা হচ্ছে আমাদের কাছে বড় একটি মানে সবার সমর্থন নিয়েই আমাদের এই কাজটা করি আমরা। কর্মচারীদের বিভিন্ন কাজের সমর্থন এবং উৎসাহ দেই, কর্মীরাও তারা তাদের মন খুলে কাজ করে এবং তারা মনস্তাত্ত্বিক দিক থেকে তারা পজিটিভলি কাজ করে। যেহেতু এখন একজন কর্মচারী যখন ভাবে যে না বস আমার কাজে সন্তুষ্ট হয়েছে বা আমাকে সমর্থন দেয়, তখন কিন্তু সে শারীরিকভাবে মানসিকভাবে একটু উজ্জীবিত হয়ে কাজ করবে। অংশীদারিত্ব মডেল। অংশীদারিত্ব মডেলের ক্ষেত্রে এই মডেলে আচ্ছা এই মডেলের সমর্থনমূলক মডেলের একটি সম্প্রসারিত রূপ। কলেজিয়াল পদবাচ্যটি একটি সাধারণ উদ্দেশ্যে সম্বলিত ব্যক্তি গোষ্ঠীর সাথে সম্পর্কিত। অংশীদারিত্ব বলতে আমরা একসঙ্গে অনেকগুলো ব্যক্তি নিয়ে যে আমরা কাজটা করি আমরা, সেটা হচ্ছে আমাদের অংশীদারিত্ব। তো অংশীদারিত্ব মডেল বলতে আমরা যে সাধারণত এখানে সমর্থনমূলক একজনের কাছ থেকে যেমন সমর্থনমূলক কাজ, সেটা ওই সমর্থনমূলক কাজটা এটা সম্প্রসারিত রূপ, মানে একসঙ্গে অনেকগুলো লোকের সমর্থন নিয়ে বা সমর্থনমূলক যে কাজটা সংগঠন পরিচালিত হয় সেটা হচ্ছে আমাদের অংশীদারিত্ব মডেল। অর্থাৎ সমর্থনমূলক মডেলের যখন একাধিক ব্যক্তি যেখানে আমাদের একত্রে কাজ করে সেটা হচ্ছে অংশীদারিত্ব মডেল। কলেজিয়াল পদবাচ্যটা আছে ব্যক্তির গোষ্ঠীর সাথে সম্পর্কিত একটি দলগত ধারণা। এর বৈশিষ্ট্য নির্ভরক ব্যবস্থাপক কর্মীদের অংশীদারিত্বের ভিত্তিতে কার্য সম্পাদন করে, কার্যক্ষেত্রে ব্যবস্থাপকদের ভূমিকা স্বীকৃতি প্রদান, দলগত কার্য সম্পাদনে কর্মীদের দায়িত্ববোধ, কর্মী ও ব্যবস্থাপকের আত্মশৃঙ্খলা। উপরোক্ত মডেলগুলো আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে সমর্থনমূলক মডেলই কর্মী এবং ব্যবস্থাপনার জন্য উপযোগী মডেল। সহযোগিতার ভিত্তিতে কার্য সম্পাদন করলে নিঃসন্দেহে কাজের মান বৃদ্ধি পায়। তাহলে এই যে চারটা মডেলের মধ্যে যে চারটা মডেল আছে, এই চারটা মডেলের মধ্যে সবচেয়ে আমরা যে মডেলটাকে সাপোর্ট করি সেটা হচ্ছে আমাদের কাছে আমরা যে মডেলটা সেটা হচ্ছে কোনটা, এই যে সমর্থনমূলক মডেল। সমর্থনমূলক মডেলকে আমরা সাপোর্ট করব, যে সমর্থনমূলক মডেল আমরা যদি এভাবে কাজ করলে তাহলে আমাদের কাছে কোনো প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করা সহজ হবে। আচ্ছা, এই চারটা মডেল একটু মনে রাখার চেষ্টা করবো, আমরা নামগুলো মনে রাখার একটু চেষ্টা করব। আপনি বাংলাদেশে সাংগঠনিক আচরণের মডেলগুলির প্রযোজ্যতা কিভাবে খুঁজে পান? মানে বাংলাদেশের যে সাংগঠনিক বাংলাদেশের যে অফিস আদালতগুলো রয়েছে সেখানে সে মডেলগুলির প্রযোজ্যতা কিভাবে খুঁজে পান? তাহলে প্রথমে আছে স্বৈরতান্ত্রিক মডেল। আপনার যে মডেল কত মডেল? 4টি মডেল, তাই না? 4টি মডেল। সেই 4টি মডেলে একটি হচ্ছে স্বৈরতান্ত্রিক মডেল। স্বৈরতান্ত্রিক মডেলের প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশে, তত্ত্বাবধায়ক রয়েছে, সমর্থনমূলক রয়েছে, প্রত্যেকটাই রয়েছে। এটা আমরা একটু দেখি। স্বৈরতান্ত্রিক মডেল হলো একটি কেন্দ্রীভূত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া দ্বারা চিহ্নিত করা হয়, যেখানে ক্ষমতা এবং কর্তৃত্ব এক ব্যক্তি বা একটি ছোট গোষ্ঠীর শীর্ষে থাকে। এই মডেলটি বাংলাদেশের কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে যেখানে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয় এবং যেখানে একটি স্পষ্ট চেইন অফ কমান্ড রয়েছে। এই মডেলটি কিছু ঐতিহ্যবাহী এবং পারিবারিক মালিকানাধীন ব্যবসা এবং শ্রেণীবদ্ধ সরকারি প্রতিষ্ঠানে পাওয়া যেতে পারে। তাহলে আপনি বাংলাদেশের সাংগঠনিক আচরণের মডেলগুলির প্রযোজ্যতা কিভাবে খুঁজে পান? আপনি যে এই যে স্বৈরতান্ত্রিক মডেলের যে প্রযোজ্য হবে, কোথায় প্রযোজ্য হবে? যেখানে দ্রুত সিদ্ধান্ত নেওয়া দরকার সেই ধরনের প্রতিষ্ঠানে আমাদের দ্রুত এবং স্পষ্ট সিদ্ধান্ত, চেইন অফ কমান্ড ঠিক থাকবে, কোনো প্রকার হবে না, ব্যতিক্রম হবে না। সেই প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্বৈরতান্ত্রিক মডেলটা গুরুত্বপূর্ণ বা প্রযোজ্য হবে।
তত্ত্বাবধান মডেল। তত্ত্বাবধান মডেল হচ্ছে কাস্টোডিয়াল মডেল কর্মচারী কল্যাণ এবং সুরক্ষার উপর একটি শক্তিশালী ফোকাস জোর দেয়। সংস্থার নেতারা অভিভাবক এবং অভিভাবক হিসেবে কাজ করে তাদের কর্মীদের মঙ্গল নিশ্চিত করে একটি স্থিতিশীল কাজের পরিবেশ প্রদান করে। বাংলাদেশে কিছু বৃহৎ প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানে কাস্টোডিয়াল মডেলের প্রযোজ্যতা থাকতে পারে। বাংলাদেশের যেগুলো বড় বড় প্রতিষ্ঠান আছে, বড় বড় গার্মেন্টস আছে, বড় বড় শিল্প প্রতিষ্ঠান যেখানে অনেক অনেক শ্রমিক কাজ করে, সেই ক্ষেত্রে আমাদের এই তত্ত্বাবধানমূলক মডেলটা কার্যকরী হতে পারে, কারণ সেখানে কর্মচারীর সুবিধা, নিরাপত্তা এবং কাজের নিরাপত্তা, তার মধ্যে আছে এই ধরনের সংস্থাগুলো গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করে থাকে। তাহলে সেখানে আমাদের শ্রমিকদের কল্যাণ, শ্রমিকদের কাজের সুবিধা, নিরাপত্তা, এই জিনিসগুলো আমাদের সেখানে দেওয়া হয় বা কাজ করা হয়। সমর্থনমূলক মডেল। সমর্থনমূলক মডেল এখানে আমাদের সমর্থন মডেল একটি ইতিবাচক এবং সৃজনশীল কাজের পরিবেশ গড়ে তোলার উপর জোর দেয়, যেখানে নেতা কর্মীদের সহায়তায় বিভিন্ন সংস্থা সরবরাহ করে। এই মডেলটি কর্মচারীদের উন্নয়ন, ক্ষমতায়ন, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া অংশগ্রহণে উৎসাহিত করে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই মডেলটি ক্রমবর্ধমান প্রাসঙ্গিক হয়ে উঠছে। এটি বাংলাদেশের সমষ্টিবাদী সংস্কৃতির সাথে ভালোভাবে সম্পৃক্ত, যেখানে দলগত কাজ এবং সহযোগিতা মূল্য দেওয়া হয়। যেখানে দলগত কাজ এবং সহযোগিতা মূল্য দেওয়া হয়, সেখানে আমাদের সমর্থনমূলক কাজের প্রয়োজন। তারপর আছে অংশীদারিত্ব মডেল। অংশীদারিত্ব মডেলের ক্ষেত্রে এখানে কি বলা আছে, কলেজিয়াল মডেল। কলেজিয়াল মডেলের কর্মচারী এবং ব্যবস্থাপনার মধ্যে সহযোগিতা এবং সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি চর্চা করে। একটি টিম ওয়ার্ক, খেলা, যোগাযোগ, একটি সমান সাংগঠনিক কাঠামোর উপর কাজ করে। বাংলাদেশে এই মডেলটি আধুনিক এবং প্রগতিশীল সংস্থার জন্য আরও প্রযোজ্য হতে পারে, যেটা বৈচিত্র্যময় কর্মশক্তির সমষ্টিগত জ্ঞান, দক্ষতা কাজে লাগাতে চায়। এ ধরনের কর্মীদের উদ্ভাবন, সৃজনশীলতা এবং মালিকানার বোধ জাগিয়ে তুলতে পারে। তো এখানে অংশীদারিত্বর ক্ষেত্রে আমাদের বিশেষ করে যে টিম ওয়ার্ক হিসেবে যে কাজগুলো হয়, যে যে জায়গায় হয় টিম ওয়ার্ক হিসেবে বা ইউনিট হিসেবে যে যে কাজগুলো হয়, যে যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানে আমাদের এই অংশীদারিত্ব মডেলটা প্রযোজ্যতা হতে পারে। তো এরকম আমাদের বাংলাদেশে এই প্রশ্নটাও দেখবেন পাশাপাশি, তাহলে আপনি 4টা মডেলও বুঝতে পারবেন 4টা মডেল কি। এই প্রশ্নটাও অনেক ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এই প্রশ্নের মাধ্যমে আমাদের এই 1 নম্বর লেকচার শেষ। অনেক কটা ক্লাস হয়ে গেল এর উপর মডেল এ। আমরা এরপর মডেল বি দেখব। তো তাহলে আজকে এখানে রাখি ভাইয়া, আগামী দিন ইনশাল্লাহ পরেরটা লেকচার 2 দেখব। আর দেওয়ান ভাই, স্যার। তাহলে আপনি তো রেগুলারই আছেন, তাহলে আপনি যার সময় ইন করেন। হ্যাঁ, আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এখানে রাখি তাহলে। আচ্ছা, পরেরটা কি শীট 2 দেখবেন আর কি, হ্যাঁ লেকচার শীট 2। জি লেকচার শীট 2 দেখবো। জি আচ্ছা থ্যাংক ইউ স্যার। আচ্ছা, জি জি ভালো আচ্ছা থাকবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম।